ফিউচার পারফেক্টের আলোচনা শুরু করি। ফিউচার পারফেক্ট হচ্ছে যে তোমার যেহেতু ফিউচার তার মানে ভবিষ্যৎ নিয়ে আমরা কথা বলবো। একটা নির্দিষ্ট সময়ের পূর্বে অন্য একটি কাজ সম্পন্ন হয়ে থাকবে, সম্পন্ন হবে। ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের পূর্বে অন্য একটি কাজ সম্পন্ন হয়ে থাকবে, এরকম যদি হয় তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট। যেমন দেখো, আমরা স্টেশনে পৌঁছার পূর্বেই ট্রেন স্টেশনে পৌঁছে যাবে। তাহলে আমরা স্টেশনে পৌঁছার পূর্বেই, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে না? তাহলে আমরাও আমরা শুনতেছি মোবারক ভাই হ্যাঁ মনে হয়। হ্যাঁ ওরা শুনতেছো, তুমি শুনতেছো না, তাহলে তোমার নেটওয়ার্কের প্রবলেম আছে। আচ্ছা, তাহলে আমি তো তোমারটা শুনতেছি। তাহলে তোমার ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময়ের পূর্বে অন্য একটি কাজ সম্পন্ন হয়ে থাকবে, এমনটা মিন করলে সেটা ফিউচার পারফেক্ট হয়। তাহলে আমরা উদাহরণ কি দিলাম, যে ট্রেন স্টেশনে পৌঁছার পূর্বে স্টেশনে পৌঁছে যাব, অথবা আমরা স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেন স্টেশনে পৌঁছে থাকবে বা পৌঁছে যাবে। তাহলে দেখো যে আমরা স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেন স্টেশনে পৌঁছে যাবে, তাহলে ট্রেনটা আগে পৌঁছে যাবে, আমরা পৌঁছার আগেই। তাহলে ট্রেন পৌঁছে যাবে, এটা হবে ফিউচার পারফেক্ট। হ্যাঁ, আমরা স্যার ক্লাসে প্রবেশের পূর্বেই আমরা ক্লাসে পৌঁছে যাব বা প্রবেশ করে থাকব। তাহলে স্যার ক্লাসে পৌঁছার পূর্বেই আমরা ক্লাসে প্রবেশ করব। তাহলে স্যার প্রবেশ করবেন বা বসবেন, তার আগেই আমরা পৌঁছে যাব। আমরা এটা হবে পারফেক্ট। হ্যাঁ, স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখন ট্রেন আসার পূর্বে আমরা স্টেশনে পৌঁছে থাকবো। দেখো এখানে যাচ্ছে, তাই না? একটা হচ্ছে ট্রেন আসা আর একটা হচ্ছে স্টেশনে যাওয়া। তাহলে যে কাজটা আগে সম্পন্ন classroom before comes, তাহলে before our teacher comes ক্লাসরুমে প্রবেশ করে থাকবো। ঠিক আছে, তাহলে তোমার আমরা রাতে বিছানায় যাওয়ার পূর্বেই ব্রাশ করে থাকবো। তাহলে উই শ্যাল হ্যাভ
brushed our teeth before we go to bed. Go to present indefinite. তাহলে we shall have brushed our teeth before we go to bed. তো রাতে বিছানা যাওয়ার পূর্বে আমরা দাঁত মাজা সম্পন্ন করব বা শেষ করব। তাহলে ভবিষ্যতের কোনো একটা নির্দিষ্ট সময়ের পূর্বে অন্য একটি কাজ সম্পন্ন হয়ে থাকবে এমনটা মিন করলে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ফিউচার পারফেক্ট, তারপরে হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে তোমার ভবিষ্যতে একটা কাজ সম্পন্ন মানে একটা কাজ শুরু হয়ে দীর্ঘক্ষণ যাবৎ কাজটি সম্পন্ন হতে থাকবে, চলতে থাকবে, হ্যাঁ, রানিং থাকবে। ভবিষ্যতে একটা কাজ শুরু হয়ে সেটা দীর্ঘক্ষণ যাবৎ চলতে থাকবে এমনটা মিন করলে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। অ্যাজ ফর এক্সাম্পল, আমি 5 ঘন্টা যাবৎ কাজটি করব বা করতে থাকবো। আমি 5 ঘন্টা যাবৎ কাজটি করব। তাহলে আমি 5 ঘন্টা যাবৎ কাজটি করব বা করতে থাকবো যদি আমি বলি, তাহলে আমার কাজ শুরু হবে ভবিষ্যতে, আর শুরু হওয়ার পরে 5 ঘন্টা অন থাকবে। আমি কন্টিনিউ, তাহলে আমি 5 ঘন্টা যাবৎ কাজটি করতে থাকবো। বাবা 40 মিনিট হাঁটতে থাকে, এখানেও কিন্তু সেই পিরিয়ড অফ টাইম থাকবে। এখানেও তোমার 5 ঘন্টা যাবৎ যেহেতু এটা কখন থেকে শুরু হবে সেটা বলা নাই, সুতরাং এটা হবে পিরিয়ড অফ টাইম। আর আমি 2টা থেকে কাজটি করতে থাকবো যদি এমন হয়, তাহলে আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স 2 PM বা 2 AM, 2 PM ই বলি আমরা, বিকেল 2টা। তাহলে পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম এর বিষয়টা কিন্তু যথারীতি আগের মতোই। তাহলে বাবা 40 মিনিট যাবত হাঁটতে থাকবেন। ফাদার উইল হ্যাভ বিন ওয়াকিং। ফাদার উইল হ্যাভ বিন ওয়াকিং ফর 40 মিনিটস। আর আমি যদি বলি যে আব্বা সকাল 6টা থেকে হাঁটতে থাকবেন, তাহলে ফাদার উইল হ্যাভ বিন ওয়াকিং
অক্সিলারি ভার্ব যেগুলো আছে, অক্সিলারি ভার্ব গুলোর সাথে তোমাকে একটা নট যোগ করতে হবে যেখানে অক্সিলারি ভার্ব আছে। যেমন আই এম গোয়িং, আই এম নট গোয়িং, আই শ্যাল, আই হ্যাভ ডান, আই হ্যাভ নট ডান, অথবা আই শ্যাল হ্যাভ ডান, আই শ্যাল হ্যাভ নট ডান, অথবা আই ওয়াজ গোয়িং, আই ওয়াজ নট গোয়িং। এভাবে নেগেটিভ করার জন্য আমাকে কি করতে হবে, একটা নেগেটিভ পার্টিকেল নট যোগ করতে হবে। আর তবে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট যেটা আই গো টু ইউনিভার্সিটি, অথবা পাস্ট ইনডিফিনিট যেটা হচ্ছে আই ওয়েন্ট টু ইউনিভার্সিটি, এই দুটাতে আমাকে প্রেজেন্ট ইনডিফিনিটে ডু অথবা ডাজ একটা অক্সিলারি ভার্ব যোগ করে, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ আর বাকিগুলোতে ডু অক্সিলারি ভার্ব যোগ করে তার সাথে একটা নট যোগ করতে হবে। তাহলে আমি ইউনিভার্সিটিতে যাই, আই গো টু ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটিতে যাই না, আই ডু নট গো টু ইউনিভার্সিটি, আই ডু নট গো টু ইউনিভার্সিটি। হ্যাঁ, আমি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটিতে যাই নাই, আই ডিড নট গো টু ইউনিভার্সিটি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে ডু অথবা ডাজ যোগ করে তার সাথে নট যোগ করতে হবে, আর পাস্ট ইনডিফিনিটে ডিড যোগ করে তার সাথে নট যোগ করতে হবে। তাহলে আই ডু নট গো, আই ডিড নট গো। আর যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেখানে ডাজ নট হবে, কিন্তু পাস্টের ক্ষেত্রে সবার সাথেই ডিড, ওখানে আর কোনো পরিবর্তন নেই। তাহলে হি ডাজ নট গো, হি ডিড নট গো। হি ডাজ নট গো টু ইউনিভার্সিটি, সে ইউনিভার্সিটিতে যায় না, আর হি ডিড নট গো, সে ইউনিভার্সিটিতে যায় নাই। তাহলে আমরা নেগেটিভ করার সময় এই অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট স্পেশালি ডু ডাজ অথবা ডিড যোগ করে তার সাথে নট যোগ করে কি করতে পারি, নেগেটিভ করতে পারি। আর ঠিক একইভাবে আমরা যদি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই অক্সিলারি ভার্ব যেগুলো আছে সেগুলোকে সাবজেক্টের আগে এনে আমাকে ইন্টারোগেটিভ করতে হবে। যেমন আই অ্যাম গোয়িং, অ্যাম আই গোয়িং, হি ইজ গোয়িং, ইজ হি গোয়িং, আই হ্যাভ ডান, হ্যাভ আই ডান, হি হ্যাজ ডান, হ্যাজ হি ডান, হ্যাঁ, হি ওয়াজ গোয়িং, ওয়াজ হি গোয়িং। তাহলে এখানে কি করতে হবে, অক্সিলারি ভার্ব যেগুলো আছে সেগুলোকে সাবজেক্টের আগে এনে আমাকে ইন্টারোগেটিভ করতে হবে। আর ওই যে দুইটা টেন্স বললাম, যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা যে ডু অথবা ডাজ ব্যবহার করে নেগেটিভ করলাম, সেই ডু অথবা ডাজকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। তাহলে আহ, তারা যায় না, দে ডোন্ট গো। তারা কি যায়, ডু দে গো, তাই না? সে যায় না, হি ডাজ নট গো। সে করে না, হি ডাজ নট ডু। এখন তুমি যদি ইন্টারোগেটিভ করতে চাও তাহলে ডাজ হি ডু, সে কি করে, হ্যাঁ, অথবা ডু ইউ গো, তুমি কি যাও, তাহলে ডু ইউ গো। তাহলে ডু অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে এনে আমরা কি করে দিলাম, ইন্টারোগেটিভ করে দিলাম। তাহলে ডু ইউ গো, তুমি কি যাও, ডাজ হি গো, সে কি যায়, হ্যাঁ, ডু ইউ স্লিপ, তুমি কি ঘুমাও। তাহলে আমাকে কি করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিটে ডু অথবা ডাজ সাবজেক্টের আগে এনে ইন্টারোগেটিভ করতে হবে। আর পাস্ট ইনডিফিনিট, ডিড হি গো, সে কি গিয়েছিল, হ্যাঁ, ডিড দে গো, ডিড আই গো, ডিড ইউ গো, সবগুলোর মধ্যেই ডিড, এখানে কোনো পরিবর্তন নেই পাস্ট ইনডিফিনিট। তাহলে এই আলোচনাটুকু করার মাধ্যমে আমরা টেন্সের আলোচনা শেষ করে দিতে চাচ্ছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো। স্যার এখানে কারো কি একটা কোনো টপিক আছে, কোশ্চেন আছে? এই হ্যাঁ, অ্যাফার্মেটিভ নেগেটিভ, এটা একটু আলোচনা করলে ভালো হতো। মানে অ্যাফার্মেটিভ নেগেটিভ। অ্যাফার্মেটিভ নেগেটিভ ওই তো বললাম তো, তোমার যেখানে অক্সিলারি ভার্ব আছে, যেমন আই অ্যাম গোয়িং, অথবা আই হ্যাভ ডান, অথবা আই হ্যাভ বিন ডুইং, যেখানে অক্সিলারি ভার্ব আছে সেখানে অক্সিলারি ভার্বের সাথে একটা নট যোগ হবে।
ঠিক আছে? আর দুইটা Yes, sir. জায়গায় অক্সিলারি ভার্ব নাই, দুইটা জায়গায় অক্সিলারি ভার্ব নাই। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে আমাকে ডু অথবা ডাজ একটা অক্সিলারি ভার্ব যোগ করে তার সাথে নট যোগ করতে হবে। তাহলে আমি ইউনিভার্সিটিতে যাই, আই গো টু ইউনিভার্সিটি। আর আমি ইউনিভার্সিটিতে যাই না, আই ডু নট গো টু ইউনিভার্সিটি। তাহলে এখানে আমি একটা ডু অক্সিলারি ভার্ব এনে তার সাথে নট যোগ করলাম। তাহলে উই ডু নট গো টু ইউনিভার্সিটি, ইউ ডু নট গো টু ইউনিভার্সিটি। শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে ডাজ হবে, সেখানে আর ডু হবে না। তাহলে হি ডাজ নট গো টু ইউনিভার্সিটি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাকে এইভাবে নেগেটিভ করতে হবে। আর পাস্ট ইনডিফিনিট টেন্স যেটা আছে সেখানে ডু ডাজ না, সেখানে হচ্ছে ডিড, সবার ক্ষেত্রেই ডিড। আই ওয়েন্ট টু ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। আর আমি যদি এটাকে নেগেটিভ করতে চাই তাহলে আই ডিড নট গো টু ইউনিভার্সিটি, আই ডিড নট গো, আমি ইউনিভার্সিটিতে যাইনি। তাহলে আই ওয়েন্ট টু ইউনিভার্সিটি এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর আই ডিড নট গো টু ইউনিভার্সিটি এটা হচ্ছে নেগেটিভ। আর এই ডিড তোমার সব জায়গাতেই ব্যবহার হবে, আই এর সাথেও ডিড হবে, উই এর সাথেও, ইউ, হি, শি, দে সব জায়গায় ডিড হবে। তাহলে হি ডিড নট গো টু, ইউ ডিড নট গো টু ইউনিভার্সিটি। আবার জিনিস মনে রাখতে হবে যে তোমার ওয়েন্ট কিন্তু গো হয়ে গেছে, সুতরাং পাস্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু আমরা পাস্ট ফর্ম ব্যবহার করি, কিন্তু যখন ইন্টারোগেটিভ হবে অথবা নেগেটিভ হবে তখন কিন্তু সেই পাস্ট ফর্মটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। মানে আই আই ডিড নট ওয়েন্ট কিন্তু না, আই ডিড নট গো, আই ডিড নট রাইট, আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে আই ডিড নট রাইট হবে, রোট হবে না। তাহলে তোমার এই এই হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভের আলোচনা। এছাড়া তো তেমন আর কোনো আলোচনা নাই আছে। আই ওয়াজ আরেকটা গোয়িং টু ইউনিভার্সিটি, আই, হ্যাঁ স্যার ইন্টিগ্রেটিভ নেগেটিভ এটা একটু করলে ভালো হতো না? ইন্টারোগেটিভ নেগেটিভ তাহলে তুমি ইয়ে করবা, শুধু মানে ইন্টারোগেটিভ করার জন্য তো বললাম যে শুধু অক্সিলারি ভার্ব যেটা আছে সেটাকে আগে নিয়ে আসবা। তাহলে জি হি স্যার। ডাজ নট গো টু ইউনিভার্সিটি এটা হচ্ছে নেগেটিভ। এখন জি তুমি স্যার। যদি এটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে চাও তাহলে ডাজ হি নট গো টু ইউনিভার্সিটি। আর তুমি যদি সংক্ষিপ্ত ফর্মটা লেখো, সংক্ষিপ্ত ফর্ম বলতে নট যদি এনওটি না লিখে এন দিয়ে উপরে কমা দিয়ে তারপরে টি লেখো, তাহলে কিন্তু ওইটা আলাদা থাকবে না, ওইটা ডাজের সাথে চলে আসবে। যেমন ডাজেন্ট হি গো। আর যদি তুমি নট পুরো ফর্মে রাখো তাহলে সেটা সাবজেক্টের পরে থাকবে, ডাজ হি নট গো। আর যদি তুমি একসাথে ওই যে কমা দিয়ে লেখো তাহলে সেটা ডাজের সাথে সাথে থেকে যাবে, ডাজেন্ট হি গো। ডোন্ট ডোন্ট দের গো, তারা কি যায় না, ডোন্ট। হ্যাঁ। আর যদি তুমি নটটাকে পুরো ফর্মে রাখো রাখো তাহলে সেটা নট নটের জায়গায় থাকবে, ডু দে নট গো, ডু দে নট গো টু ইউনিভার্সিটি, তারা কি ইউনিভার্সিটিতে যায় না। তাহলে মানে আমি ইন্টারোগেটিভ সচরাচর যেভাবে করি আর কি, অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে যাব, আর নট নটের জায়গায় থাকবে। যদি নটটাকে আমরা এন কমা টি লিখি, সংক্ষিপ্ত ফর্মে লিখি, তাহলে সেটা অক্সিলারি ভার্বের সাথে ব্যবহার হবে, আলাদা থাকবে না। ঠিক আছে? যেমন ধরো হি ওয়াজ গোয়িং, হি ওয়াজ নট গোয়িং, ওয়াজ হি নট গোয়িং। আর তুমি যদি নটটাকে ওই কমা দিয়ে লেখো তাহলে ওয়াজন্ট হি গোয়িং, সে কি যাচ্ছিল না, ওয়াজন্ট। হ্যাঁ, ওয়াজ এন কমা টি, ওয়াজন্ট, ওয়াজন্ট হি গোয়িং। তাহলে আমি যখন এন কমা টি দিয়ে লিখবো তখন সেটা অক্সিলারি ভার্বের সাথে ব্যবহার হবে। আর যদি এন ও টি পুরোটা লিখি তাহলে সেটা সাবজেক্টের পরেই তার নির্দিষ্ট স্থানে থেকে যাবে। বলো, আর কোনো কোশ্চেন আছে?
স্যার এমনিতে একটা প্রশ্ন করি, সেটা হলো এই যে হ্যাঁ হি ডাজন্ট গো টু ইউনিভার্সিটি, এখানে মধ্যে যদি টু দা প্রিপোজিশনটা না দিই তাহলে কি সেন্টেন্সটা হবে? যেমন ডাজন্ট হি টুটা কোনটা টুটা গো। হি জি জি ডাজন্ট গো ইউনিভার্সিটি, না 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 না, টু না দিলে হবে না, টু দিতে হবে। জি ঠিক আছে, টুটা দিতে হবে, কিন্তু টু দিতে হয় না। জি যেমন তো আই আই গো হোম, আমি বাড়িতে যাই, এই হোমের জায়গায় টু হয় না, আই গো হোম, কিন্তু হাউসের জায়গায় আবার টু হবে, আই গো টু হাউস। হ্যাঁ, হাউসের জায়গায় টু হবে কিন্তু হোমের সাথে টু হবে না। হি গোজ হোম, সে বাড়ি যায়, আই গো হোম, আমি বাড়ি যাই, শুধু হোমের সাথে টু হবে না, আর বাকিগুলোর সাথে টু হবে। জি এটা নির্দিষ্ট করে না স্যার, ঠিক মানে আছে, কিছু শব্দ নির্দিষ্ট করে। না এটা তোমার গো এর সাথে টুটা তোমাকে দিতে, আই গো টু দ্য স্টেশন, আই গো টু মাই অফিস, অথবা আই গো টু দ্য পন্ড, আমি ট্যুরে যাই, হ্যাঁ, অথবা আই গো টু স্কুল, স্কুলে যাই, তোমার ওখানে গো এর সাথে তোমার টুটা হবে, আই গো টু, এটা থাকবে। জি হ্যাঁ, তাহলে আর কোনো কোশ্চেন আছে টেন্সের ব্যাপারে? জি না স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা টেন্সের আলোচনা শেষ করে আমরা জেরান্ড আলোচনা করব আজকে, জেরান্ড। আচ্ছা, আমাদের 40 মিনিট হয়তোবা শেষ হয়ে যেতে পারে, যদি 40 মিনিট শেষ হয়ে যায় তাহলে তোমরা আবার জয়েন করো, কারণ হচ্ছে যে তোমাদের অ্যাটেন্ডেন্স কিন্তু আমি নেই সেকেন্ড টাইমে অ্যাটেন্ডেন্স নেব। আচ্ছা, তাহলে জেরান্ড যেটা, এটা তোমার ভার্বাল নাউন বলে, ভার্বাল নাউন বলে এই জন্য যে এটা ভার্বের কাজও করে এবং নাউনের কাজও করে। ভার্বাল নাউন এজন্যই বলে যে এটা ভার্বের কাজও করবে এবং নাউনের কাজও করবে বা করে। তাহলে এখন ভার্বের কাজ সেন্টেন্সে যেই কাজ সেই কাজ করে, আবার সেন্টেন্সে নাউনের যেই কাজ সেই কাজ করে। তাহলে ভার্বের যেই কাজ সেই কাজ জিরান্ড করে, নাউনের যে কাজ সেই কাজ জিরান্ড করে, এই জন্য এটাকে ভার্বাল নাউন বলে। জিরান্ড দেখতে কেমন? জিরান্ড হচ্ছে কোনো ভার্বের সাথে যখন আমরা আইএনজি যোগ করে দিই তখন সেটা জিরান্ড হয়ে যায়। গো গোয়িং, ইট ইটিং, রাইড রাইডিং, স্লিপ স্লিপিং, হ্যাঁ, রিড রিডিং। তাহলে আমি যখন কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব তখন সেটা জিরান্ড হবে। এখন তোমাদের কোশ্চেন থাকতে পারে যে স্যার আমরা কন্টিনিউয়াস টেন্সে যে ভার্বের সাথে আইএনজি যোগ করে আসতাম ওগুলো কি সব জিরান্ড? না, ওগুলো একটাও জিরান্ড না। কারণ হচ্ছে ওগুলো ভার্বের কাজ করছে কিন্তু নাউনের কাজ করছে না। ওগুলো ভার্বের কাজ করে কিন্তু নাউনের কাজ করছে না, বিধায় ওগুলো জিরান নয়। তাহলে যেই আইনজি যুক্ত ভার্ব ভার্বের কাজও করবে এবং নাউনের কাজও করবে সেটা হচ্ছে গিয়ে জিরান। আচ্ছা, তাহলে এখন তোমার সেন্টেন্সের মধ্যে নাউন কি কাজ করে? সেন্টেন্সের মধ্যে নাউন তোমার সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। তুমি খেয়াল করে দেখবা যে কোনো সেন্টেন্সেরই কোনো সাবজেক্ট নাউন অথবা প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ হয় না। হ্যাঁ, অন্য কোনো পার্টস অফ স্পিচ সাধারণত নাউন এবং প্রোনাউন ছাড়া ব্যবহার হয় না যদি আমরা সাবজেক্ট করতে চাই। তুমি খেয়াল করে দেখবা সেন্টেন্স, যখনই তুমি যে কোনো সেন্টেন্স চোখে পড়বে খেয়াল করে দেখবা যে সেই সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে যেই শব্দটা ব্যবহার হচ্ছে সেটা হয় নাউন অথবা প্রোনাউন। তাহলে
সেন্টেন্সে নাউনের কাজ হচ্ছে সাবজেক্ট হওয়া। তাহলে এখন যেই আইএনজি যুক্ত ভার্ব সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে সেটা জিরান। অথবা যদি কোনো ভার্বকে আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে চাই তাহলে আমাকে জিরান করতে হবে। আমি উল্টাই বললাম। একটা হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাহলে সেটা জিরান। অথবা কোনো ভার্বকে যদি আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে চাই তাহলে আমাকে আইএনজি যোগ করেই করতে হবে এবং সেই আইএনজি যুক্ত ভার্বটা হচ্ছে জিরান। তাহলে আমি যদি উদাহরণে যাই তাহলে উদাহরণটা এমন হবে যে আমি বলতে চাচ্ছি যে হাঁটার যেই কাজটা হাঁটা হাঁটাটা স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে হাঁটা ইংরেজি আমি জানি ওয়াক। এখন হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো এই সেন্টেন্সে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে হাঁটা। আমি হাঁটা সম্পর্কে কিছু একটা বলতেছি। হাঁটা সম্পর্কে কি বলতেছি? যে হাঁটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে এই সেন্টেন্সে হাঁটাটা হচ্ছে সাবজেক্ট। এখন হাঁটা যদি সাবজেক্ট হয় তাহলে আমি কোনো ভার্বকে যখন সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে চাইবো তখন সেই ভার্বকে আমাকে আইএনজি যোগ করে সাবজেক্ট করতে হবে। আর এই আইএনজি যুক্ত ভার্বটাই হচ্ছে জিরান। তাহলে আমি ওয়াককে যদি সাবজেক্ট করতে চাই তাহলে আমাকে ওয়াকিং লিখতে হবে। তাহলে ওয়াকিং, তাহলে এটা হচ্ছে জিরান। তাহলে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। হ্যাঁ, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। হাঁটা হচ্ছে একটা ভালো ব্যায়াম। হাঁটা হচ্ছে একটা ভালো ব্যায়াম। তাহলে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। ঠিক আছে? আমি বললাম যে তোমার রাস্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হ্যাঁ, তো এখন না গেলে তো আর আমার কিছু করার নাই, বলো আমি কিভাবে বলবো? না, এখন ধরো এখন আর নেওয়ার সুযোগ আছে, পরীক্ষা তো শেষ, বুঝলে না? হ্যাঁ, আচ্ছা। না, পরীক্ষার পরে এগুলো বলা ইয়ে করা যায় বলো? এটা তো এখন তুমি মানে কারোর সাথে কথাবার্তা বলে তারপরে ইয়ে করছো কিনা সেটা তো বলার সুযোগ আছে আমার। আচ্ছা, আচ্ছা, আমরা আগে ক্লাস শেষ করি। হ্যাঁ, ক্লাস শেষ করি। আচ্ছা, তাহলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে রাস্তার উপরে দাঁড়ানোটা হচ্ছে
ঝুঁকিপূর্ণ। তাহলে এখন রাস্তার উপরে দাঁড়ানোটা যদি ঝুঁকিপূর্ণ হয় তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে রাস্তার উপরে দাঁড়ানো। হ্যাঁ, তাহলে এখন রাস্তার উপরে দাঁড়ানোটা হচ্ছে সাবজেক্ট, আর ঝুঁকিপূর্ণ এই শব্দটা হচ্ছে খবর। খবর, হ্যাঁ, মুক্তদা খবর যদি তোমরা চিন্তা করো। তাহলে রাস্তার রাস্তার উপরে, রাস্তার উপরে হচ্ছে জার মাজরুর মিল মুতাল্লিক। তাহলে রাস্তার উপরে ওটা কিন্তু সাবজেক্ট হবে না। হ্যাঁ, মনে রাখতে হবে রাস্তার উপরে মানে আলা আলা তরিক। হ্যাঁ, ওটা হচ্ছে জার মাজরুর মিলে মুতাল্লিক। তাহলে রাস্তার উপরে ওটা সাবজেক্ট হবে না। সাবজেক্ট কোনটা হবে? তোমার দাঁড়ানোটা। তাহলে দাঁড়ানোটা হচ্ছে স্ট্যান্ড, এটা ভার্ব। তাহলে আমি যদি এটাকে সাবজেক্ট করতে চাই তাহলে আমাকে স্ট্যান্ডিং করে দিতে হবে। আর আমি যখন সাবজেক্ট হিসাবে ব্যবহার করার জন্য কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করলাম তখন আমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে জিরান্ট। তাহলে এখন আমি ইংরেজিটা কি করব? আমি করব যে স্ট্যান্ডিং অন দ্য রোড। হ্যাঁ, স্ট্যান্ডিং অন দ্য রোড। তাহলে এই স্ট্যান্ডিংটা হচ্ছে জিরান্ট সাবজেক্ট, আর ইজ রিস্কি ঝুঁকিপূর্ণ। তাহলে স্ট্যান্ডিং অন দ্য রোড ইজ রিস্কি। তাহলে তোমার এই স্ট্যান্ডিংটা হচ্ছে জিরান্ট। ঠিক আছে? তাহলে আমরা প্রথমত পেলাম যে কোন সেন্টেন্সে তোমার কোন ভার্বকে যদি আইএনজি, কোন ভার্বকে যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? সেই ভার্বকে আইএনজি যোগ করতে হবে ভার্বের সাথে, এবং সেই আইএনজি যুক্ত ভার্বটা হচ্ছে জেরান্ট। আইএনজি যুক্ত ভার্বটা হচ্ছে কি? জেরান্ট। আচ্ছা, এরপরে তোমার কি বলে, এরপরে আসো কোন সেন্টেন্সে আমরা যখন অবজেক্ট হিসেবে কোনো পার্টস অফ স্পিচকে ব্যবহার করতে চাই সেটাও খেয়াল করে দেখবা যে অবজেক্ট হিসেবে আমরা শুধু নাউন বা প্রোনাউনকেই ব্যবহার করতে পারি। যেমন আই স এ বার্ড অথবা আই স হিম। আই স এ বার্ড, এ বার্ড এটা নাউন, অথবা আই স হিম এটা প্রোনাউন। তুমি নাউন প্রোনাউন ছাড়া তুমি আই স সিক হবে? আই স সিক হবে না। তুমি যতক্ষণ না সিকের সাথে একটা নাউন ব্যবহার করো ততক্ষণ পর্যন্ত কিন্তু সেন্টেন্স শুদ্ধ হবে না। এজন্য অবজেক্ট হিসেবে ব্যবহার করার জন্য আমার নাউন অথবা প্রোনাউন লাগবে। অবজেক্ট হিসেবে ব্যবহার করার জন্য আমার নাউন অথবা প্রোনাউন লাগবে। তাহলে ঠিক একইভাবে সাবজেক্টের মতোই আমি যদি কোনো ভার্বকে সেন্টেন্সে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে চাই তাহলে আমাকে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে, এবং সেই আইএনজি যুক্ত ভার্ব হবে জেরান্ট। যেমন দেখো, আমি অপছন্দ করি, তাহলে আই ডিসলাইক। আই ডিসলাইক, আমি অপছন্দ করি। আমি অপছন্দ করি বেশি খাওয়া। তাহলে বেশি খাওয়া এটা যদি ভার্ব যদি ওভার ইট হয় তাহলে এটা যেহেতু অপছন্দ করার অবজেক্ট মাফুল, তাহলে আমাকে বলতে হবে ওভার ইটিং। তাহলে আই ডিসলাইক ওভার ইটিং, আমি বেশি খাওয়া অপছন্দ করি। তাহলে ওভার ইটিং, আমি ওভার ইটের সাথে আইএনজি কেন যোগ করলাম? এটা হচ্ছে ডিসলাইক ভার্বের অবজেক্ট। তাহলে এই ওভার ইটিংটা এখানে কিন্তু জিরান্ট। সুতরাং কোনো ভার্ব যখন অন্য কোনো ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হয় তখন সেই ভার্বকে জিরান্ট দিতে হবে। ঠিক আছে? তাহলে আই লাইক, আমি পছন্দ করি। তাহলে আই লাইক, আমি পছন্দ করি। তোমার আমি যদি বলি যে
গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। তাহলে আমি পছন্দ করি, আই লাইক, গেট আপ হচ্ছে ওঠা, আর্লি সকাল সকাল, তাহলে ইন দ্য মর্নিং সকাল সকাল ঘুম থেকে ওঠাটাকে আমি পছন্দ করি। তাহলে আই লাইক গেট আপ যদি ওঠা হয় তাহলে আমাকে বলতে হবে গেটিং আপ। তাহলে আই লাইক গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। হ্যাঁ, তাহলে তোমার আমি যখন কোনো ভার্বকে অন্য কোনো ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার করতে চাই, কোনো ভার্বকে অন্য ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার চাই, তখন আমাকে কি করতে হবে, তোমার সেই যে ভার্বটাকে আমি অবজেক্ট হিসেবে ব্যবহার করব সেই ভার্বের সাথে একটা আইএনজি যোগ করে দিতে হবে এবং সেই আইএনজি যুক্ত ভার্বটা হবে জিরান্ড। তাহলে আমরা পেলাম কি, যে জিরান্ড সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, জিরান্ড সেন্টেন্সে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, অবজেক্ট হিসেবে ব্যবহার হয় জিরান্ড। আচ্ছা, এরপরে আমি তোমার যখন কোনো প্রিপজিশনের পরে অর্থাৎ হরফে জার, তোমরা যেগুলোকে হরফে জার জানো, ইংরেজিতে হয়তো বা প্রিপজিশন আরো অনেক বেশি আছে, 17টা না। তাহলে এই যে কোনো প্রিপজিশনের পরে, হ্যাঁ, তোমার যদি কোনো ভার্ব ব্যবহার করার প্রয়োজন হয়, প্রিপজিশনের পরে যদি কোনো আচ্ছা, মাঝখান দিয়ে আমি একটা কথা আবারও বলে নিচ্ছি যে তোমরা এখনো অনেকেই তোমাদের নামের পাশে আইডি নাম্বারটা লিখো নাই। আইডি নাম্বারটা অবশ্যই লিখে দাও, হ্যাঁ, নতুবা তোমাদের অ্যাটেন্ডেন্স মেনটেন করাটা কঠিন হবে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা প্রিপজিশনের পরে যদি কখনো কোনো ভার্ব ব্যবহারের প্রয়োজন পড়ে, প্রিপজিশনের পরে যদি কখনো কোনো ভার্ব ব্যবহারের প্রয়োজন পড়ে, তাহলে সেই ভার্বকেও আমরা আইএনজি যোগ করেই ব্যবহার করতে হবে এবং সেই আইএনজি যুক্ত ভার্বকেও আমরা জিরান্ডি বলবো। ঠিক আছে, উদাহরণ হিসেবে দেখো যে আই আই প্রিভেন্ট হিম, আমি বাধা দেই তাকে। তাহলে আই প্রিভেন্ট হিম, আমি বাধা দেই তাকে। কি করতে বাধা দেই? সেখানে যাওয়া থেকে বাধা দেই। তাহলে আই প্রিভেন্ট হিম হইতে, ফ্রম, আর ফ্রমটা হচ্ছে প্রিপজিশন। তাহলে আই প্রিভেন্ট হিম ফ্রম, তাহলে যাওয়া, গো। তাহলে আমি শুধু ফ্রম গো লিখতে পারবো না, আমাকে বলতে হবে ফ্রম গোয়িং দেয়ার। তাহলে আই প্রিভেন্ট হিম ফ্রম গোয়িং দেয়ার। তাহলে এই যে গোয়িং প্রিপজিশনের পরে আমি ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলাম, এই গোয়িংটা হচ্ছে জিরান্ড। ঠিক আছে, আমি বললাম যে আই আই থিঙ্ক, আই থিঙ্ক আমি চিন্তা করি, অথবা আই এম থিঙ্কিং আমি চিন্তা করিতেছি। তাহলে থিঙ্ক, আই এম থিঙ্কিং অফ, মানে থিঙ্ক অফ এর পরে, থিঙ্ক এর পরে অফ ব্যবহার হতে পারে। তাহলে আমি চিন্তা করছি, আই থিঙ্ক অফ, কি চিন্তা করছি? কাজটা করার চিন্তা করছি। তাহলে আই থিঙ্ক অফ ডুইং, তাহলে অফের পরে কাজটা করার চিন্তা। তাহলে আই থিঙ্ক অফ ডুইং দ্য ওয়ার্ক। তাহলে আই থিঙ্ক অফ ডুইং দ্য ওয়ার্ক, আই থিঙ্ক অফ
ডুইং দ্য ওয়ার্ক। তাহলে তোমার এই আই থিঙ্ক অফ ডুইং দ্য ওয়ার্ক, এই যে অফের পরে আমি যেই আইনজি যুক্ত ভার্বটা ব্যবহার করলাম এটা হচ্ছে জিরান্ড। অফের পরে আমি যে আইনজি যুক্ত ভার্বটা ব্যবহার করলাম সেটা হচ্ছে গিয়ে জিরান্ড। তাহলে আই থিঙ্ক অফ পড়া ছাড়া তুমি শিখতে পারো না। তাহলে উইদাউট রিডিং, উইদাউট রাইটিং, লিখা ব্যতীত ইউ ক্যান নট ইউ ক্যান নট গেইন good marks. You cannot obtain good marks. Without writing, লিখা ব্যতীত you cannot obtain good marks, তুমি ভালো মার্কস পেতে পারো না। তাহলে আমরা যে কোনো প্রিপোজিশনের পরে যখন অন্য একটা ভার্ব ব্যবহার করার প্রয়োজন হয় তখন সেই ভার্বটা আইএনজি যুক্ত করে দিতে হবে এবং সেই আইএনজি যুক্ত ভার্বটা জিরান্ট। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে বা আমরা যেটা বলি সেটা হচ্ছে প্রিপোজিশনের মধ্যে টু, টু ও কিন্তু একটা প্রিপোজিশন, কিন্তু টু এর পরে কিন্তু ভার্ব কি হবে, কখন আইন যুক্ত হবে না। টু একটা হবে, টু এর পরে ভার্ব হবে বেস ফর্ম। তাহলে আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু রাইট। হ্যাঁ, আবার টু এর পরে কখনো কখনো ভার্বের সাথে আইনজি যোগ হয়, সেটা হচ্ছে তোমার লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, অথবা উইথ এ ভিউ টু। তাহলে লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, অথবা ইউজ টু, গেট ইউজ টু। হ্যাঁ, গেট ইউজ টু অথবা এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু। হ্যাঁ, এগুলোর পরে আবার ভার্ব আইনজি যুক্ত হয়। যেমন আই এম ইউজ টু, আমি অভ্যস্ত, আই এম ইউজ টু, হ্যাঁ, গোয়িং দেয়ার অ্যালোন, আমি সেখানে একাকী যেতে অভ্যস্ত। আই এম ইউজ টু গোয়িং দেয়ার, উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু মিটিং হিম,
উইথ এ ভিউ টু মিটিং হিম, তার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। অথবা লুক ফরওয়ার্ড টু, যেমন আই লুক ফরওয়ার্ড টু হ্যাভিং এ রেসপন্স ফ্রম ইউ। আই লুক ফরওয়ার্ড টু, আই লুক ফরওয়ার্ড টু, তারপরে ভার্বের সাথে আইএনজি হবে, আই লুক ফরওয়ার্ড টু হ্যাভিং, আই লুক ফরওয়ার্ড টু হ্যাভিং রেসপন্স ফ্রম ইউ। তাহলে আমরা আলোচনা করলাম যেটা, সেটা হচ্ছে যে প্রিপোজিশনের পরে যে কোনো প্রিপোজিশন টু ছাড়া যদি আমি কোনো ভার্ব ব্যবহার করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, সেই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে, এবং সেই আইএনজি যুক্ত ভার্বটা হচ্ছে জিরান্ড। ঠিক আছে? তারপরে তারপরে যেটা হচ্ছে সেটা, তাহলে আমরা তিনটা জিনিস পেলাম। একটা হচ্ছে সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে জিরান্ড ব্যবহার হতে পারে, সেন্টেন্সে অবজেক্ট হিসেবে জিরান্ড ব্যবহার হতে পারে, আর হচ্ছে যে কোনো প্রিপোজিশনের পরে জিরান্ড ব্যবহার হতে পারে। প্রিপোজিশনের পরে জিরান্ড কি হতে পারে, ব্যবহার হতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা মিড টার্মের আমরা আমরা মিড টার্মের আগে কমপ্লিমেন্ট পড়েছি। কমপ্লিমেন্ট মনে আছে কিনা তোমাদের জানি না, যে কমপ্লিমেন্ট তোমার যেই শব্দটা ভার্বের অর্থকে কমপ্লিট করে, যেই শব্দটা ভার্বের অর্থকে কমপ্লিট করে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে আই অ্যাম আমি হই, এখানে অ্যাম এর অর্থটা ইনকমপ্লিট থেকে যায় যদি আমি এই স্টুডেন্ট না বলি, এই জন্য এই স্টুডেন্টটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এই যে কমপ্লিমেন্ট, সেই কমপ্লিমেন্ট হিসেবেও আমরা জিরান্ড ব্যবহার করতে পারি, অথবা কোনো ভার্বকে যদি আমার কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করার প্রয়োজন হয়, তখন আমার সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। হ্যাঁ, সেটা জিরান্ড করতে হবে। দেখো, আমি যদি বলি যে মাই হবি ইজ, মাই হবি শখ, ইজ হয়, তাহলে মাই হবি ইজ। এরপরে যদি আমি বলি যে সাইকেল চালানো, তাহলে সাইকেল, এটাকে যদি আমি ভার্ব হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে আমার হবে মাই হবি ইজ সাইক্লিং, আমাকে আইএনজি যোগ করে দিতে হবে। মাই হবি ইজ গার্ডেনিং, হ্যাঁ, মাই হবি ইজ গার্ডেনিং, আমার শখ হচ্ছে বাগান করা, তাহলে মাই হবি ইজ গার্ডেন, আমি তার সাথে আইএনজি যোগ করে দিলাম। মাই ইন্টেনশন ইজ, আমার উদ্দেশ্য, তাহলে মাই ইন্টেনশন ইজ, আমার উদ্দেশ্য হয় তোমার কন্ট্রিবিউটিং দ্য ফান্ড, ফান্ড কন্ট্রিবিউট করা, তাহলে মাই ইন্টেনশন আমার উদ্দেশ্য হয় ইজ, তাহলে এর যেটা ব্যবহার করব সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে আমি কি করব, ফান্ড কন্ট্রিবিউট করা, তাহলে কন্ট্রিবিউটিং, তাহলে মাই ইন্টেনশন অথবা মাই মোটিভ ইজ কন্ট্রিবিউটিং দ্য ফান্ড, কন্ট্রিবিউটিং দ্য ফান্ড। ঠিক আছে? যে হিজ পারপাস ইজ, তার উদ্দেশ্য হয় হেল্পিং মি, আমাকে সাহায্য করা, তাহলে হিজ পারপাস ইজ হেল্পিং মি, আমাকে সাহায্য করাটা হচ্ছে তার উদ্দেশ্য, আমাকে সাহায্য করাটা হচ্ছে তার উদ্দেশ্য। স্যার পারপাস তাহলে বানানটা কি? হ্যাঁ, পারপাস বানানটা কি? পারপাস, জি। PURPOSE, পারপাস, তাহলে হিজ পারপাস ইজ হেল্পিং মি, আমাকে সাহায্য করা, তাহলে এখানে হেল্পিংটা হচ্ছে জেরান্ড কমপ্লিমেন্ট,
অর্থাৎ কমপ্লিমেন্ট হিসেবে আমি যখন কোনো ভার্বকে ব্যবহার করতে চাচ্ছি তখন আমাকে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। হ্যাঁ, এখন একটা বিষয় হলো যে ইনফিনিটিভ, যেটা ইনফিনিটিভ অর্থাৎ ভার্বের সাথে টু যখন থাকে তখন এই ইনফিনিটিভটা মাঝে মধ্যে জিরান্ডের কায়েম মাকাম হিসেবে ব্যবহার হতে পারে, স্থলাভিষিক্ত হতে পারে। যেমন তুমি যদি ওয়াকিং বলো, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে সেখানে ওয়াকিং না বলে টু ওয়াক বললেও সেন্টেন্স শুদ্ধ হবে। টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ। ঠিক আছে? তাহলে তোমার এই মানে জিরান্ড আমরা জানলাম, কিন্তু তার পাশে এটা একটু জেনে নিলাম যে জিরান্ডের সাথে এই ইনফিনিটিভের একটু মিল আছে। ইনফিনিটিভ যেটা যেমন আমরা যেটা বলেছিলাম যে রাস্তার উপরে দাঁড়ানোটা রিস্কি, সেখানে তুমি স্ট্যান্ডিং অন দ্য রোড ইজ রিস্কিও বলতে পারো, অথবা টু টু স্ট্যান্ড অন দ্য রোড, টু স্ট্যান্ড অন দ্য রোড ইজ রিস্কি, টু স্ট্যান্ড অন দ্য রোড ইজ রিস্কি। রাস্তার উপরে দাঁড়ানোটা হয় রিস্কি, ঝুঁকিপূর্ণ। তাহলে এখানে টু স্ট্যান্ড দিয়েও আমি করতে পারবো, জিরান্ডের পরিবর্তে আমি টু স্ট্যান্ড বলতে পারবো। তাহলে এটা মানে সাইড বাই সাইড একটু আলোচনা করে দিলাম, বাট আমাদের মূল টপিক হচ্ছে জিরান্ড। তাহলে জিরান্ড এই চারটা জায়গায় ব্যবহার হতে পারে। একটা হচ্ছে সাবজেক্ট হিসেবে, একটা হচ্ছে অবজেক্ট হিসেবে, একটা হচ্ছে তোমার প্রিপোজিশনের পরে প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে, আর আরেকটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে। এই চারটা জায়গায় যদি আমি কোনো ভার্বকে ব্যবহার করতে চাই তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, এবং সেই আইএনজি যুক্ত ভার্বটাকে আমরা জিরান বলবো, অন্য কোনো কিছু বলবো না। আমার জিরান্ডের আলোচনা কিন্তু শেষ। এবার তুমি স্যার যদি ইনফিনিটিভটা তোমার কি মানে সব সময় ব্যবহার করা যাবে, মানে এই নিয়মে? জিরান্ডের পরিবর্তে জি জি ইনফিনিটিভটাকে ম্যাক্সিমাম সময় ব্যবহার করা যাবে। দু এক জায়গায় হয়তো বা মনে হবে যে এটা আসলে অর্থটা ঠিকভাবে কনভে করছে না, মেসেজটা জি দিচ্ছে না, কিন্তু ম্যাক্সিমাম সময়ই জিরান্ডের পরিবর্তে ইনফিনিটিভটা ব্যবহার করা যাবে। জি ঠিক আছে? হ্যাঁ। আর কোনো কোশ্চেন আছে? স্যার, টু স্ট্যান্ড অন দ্য রোড ইজ রিস্কি, এটার মধ্যে মানে সাবজেক্ট কোনটা? টু স্ট্যান্ড, জি 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 এটা এটা হচ্ছে টু স্ট্যান্ড অন দ্য রোড, মানে এটা এটা তো আমরা শুরুতেই বলেছি যে জিরানটা ভার্বের কাজে করে, সেটা বলছি না? জি জি মানে ভার্বের কাজও করে, সাথে নাউনের কাজ করে। এখানে টু স্ট্যান্ডটা ভার্বের কাজও করতেছে, আবার নাউনের কাজও করতেছে। সুতরাং টু স্ট্যান্ড অন দ্য রোড এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, অন দ্য রোড জার মাজরুর মিলে যে মুতাল্লেক হয়েছে সেই জার মাজরুর সহই হচ্ছে সাবজেক্ট, টু স্ট্যান্ড অন দ্য রোড। এরপরে ইজ হচ্ছে ভার্ব, টু স্ট্যান্ড অন দ্য রোড পুরো অংশটা সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর রিস্কি হচ্ছে কমপ্লিমেন্ট। টু স্ট্যান্ড অন দ্য রোড ইজ রিস্কি। ঠিক আছে? এটা কোন টেন্সের মধ্যে পড়ে কিনা, বা কোন টেন্সের মধ্যে প্রেজেন্ট পড়ে ইনডেফিনিট টেন্স, সেন্টেন্স? জি টেন্স জি জি টেন্স টেন্স ছাড়া আবার কোনো সেন্টেন্স আছে নাকি? জি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তোমার হি ইজ অনেস্ট, সেটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে ওখানে প্রেজেন্ট ইনডেফিনিট হলে টু স্ট্যান্ড অন দ্য রোড ইজ, ইজ ইজ হচ্ছে জি এখানে প্রেজেন্ট ইনডেফিনিট প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে? তাহলে টু স্ট্যান্ড জি অন দ্য রোড এই পুরো অংশটা সাবজেক্ট, ইজ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর প্রিন্সিপাল ভার্ব ইজ তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে টু স্ট্যান্ড অন দ্য রোড ইজ রিস্কি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই? আচ্ছা আচ্ছা, তাহলে আহ, তোমরা একটু লাইনে থাকো, আমি একটু ওয়াশরুমে যাব, এরপরে আমরা অন্য একটা টপিক শুরু করবো আর কি, যতক্ষণ করা যায়।
তা আজান দিবে। আজান দিয়ে দিচ্ছি। হ্যালো ভাই, জিৎ ভাই, জি ভাই। আজকে অতটুকু রাখতে পারেন না, আজান দিয়ে দিচ্ছে, নামাজ পড়তে হবে। স্যার আসুক, স্যার মনে হয় নামাজ নামাজ এখন রাখলেই তো ভালো হবে আমার মনে হয়। আরেকটা বিষয় হলো আমরা ওই যে জি জি। ওই যে আমাদের কিন্তু মিড টার্মের আগে অনেকগুলো সিলেবাস বাকি রয়ে গেছে, এটা স্যারকে দিয়ে ইয়ে করতে হবে, যেমন সেন্টেন্স স্ট্রাকচার। কার থেকে শব্দ হচ্ছে ভাই? কনজুগেশন অফ ভার্ব এটাও মনে হয় বাকি রয়ে গেছে। তারপরে এই যে সেন্টেন্স স্ট্রাকচার, এই যে সেন্টেন্স প্যাটার্নস, ফরমেশন অফ সেন্টেন্স ইউজিং দ্য মডেল স্ট্রাকচারস used in the reading materials, এই এটাও বাকি রয়ে গেছে। 3-4 মানে টোটাল বাকি রয়ে গেছে মিড টার্মের গ্রামার মধ্যে। আমি তো ভাই জানি না এগুলো, কারণ আমার এই কোনো বই ছিল না তো ক্লাস করার মতো, তাই জানি না। মিড টার্মে ক্লাস হয় না, ওই যে যে কয়টা নুরুল আজিম ভাই রেকর্ড করছে ওগুলাই। ঠিক আছে, এই তাহলে স্যারকে আজকে আর না নিতে বলি। আচ্ছা স্যার আসুক। স্যার কি আছে? স্যার মনে হয় মানে ওয়াশরুমে গেছে, আসতেছে। স্যার এমনি আছে নাকি? আসসালামু আচ্ছা, আলাইকুম। দেখি দেখি। স্যার স্যারের কাছে গেছে। স্যার আসছে আসসালামু সম্ভবত। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার অনেকে বলতেছে আজান দিয়ে দিচ্ছে আজকে, মানে থাকার জন্য আজকে পর্যন্ত। আজকে শেষ করে দেওয়ার জন্য। স্যার অনেকে বলতেছে, সবাই বলতেছে আর কি। আহ, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ আগামীকাল, করে দিচ্ছি। আগামীকালকে 9টায় আছে আবার স্যার। 9টায় আছে, সকাল 9টায় না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। তাহলে আগামীকালকে সকাল 9টায় আবার কথা হবে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম।